হ্যালো এভরিওয়ান, আমি ডিপ্লোমা ডাইনামিক্স থেকে সাজিদ। আজকে তোমাদের মাঝখানে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা ফিজিক্স ওয়ান এর দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ভেক্টর নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ এই ক্লাসটা করলে তোমাদের ভেক্টর নিয়ে যাবতীয় সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা যারা আগে এই অধ্যায়টা করে ফেলছো, তোমরাও রিভাইসের জন্য এই অধ্যায়ে আমার সাথে ক্লাসটাতে যুক্ত থাকতে পারো। তো আজকে এই অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তিনটা। আমরা আলোচনা করব বেগের ত্রিভুজ সূত্র নিয়ে, আমরা আলোচনা করব ভেক্টর সামান্তরিক সূত্র নিয়ে, এবং আমরা আলোচনা করব ডট গুণন ও ক্রস গুণন নিয়ে। এই টপিকগুলো তোমাদের একদমই নতুন, এগুলো তোমরা এসএসসি লাইফে কখনো করে আসো নাই। তো এই টপিকগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো, এই অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর। তো এই যে ভেক্টর, এটা বোঝার আগে তোমাদেরকে জানতে হবে যে রাশি কি। রাশি, এই টপিকটা তোমাদেরকে জানতে হবে, কারণ এই যে ভেক্টর রাশি বা ভেক্টর, এই জিনিসটা রাশি থেকে আসছে। তো রাশি কাকে বলে বা রাশি জিনিসটা আসলে কি? আমরা এই জগতে যেসব জিনিস আমরা পরিমাপ করতে পারি, যেসব জিনিস পরিমাপযোগ্য, সেগুলোকে আমরা কি বলি? রাশি বলি। এই রাশি আবার দুই প্রকার। এই রাশি কয় প্রকার? দুই প্রকার। একটাকে আমরা বলি স্কেলার রাশি, একটাকে আমরা বলি ভেক্টর রাশি। ঠিক আছে? এই যে বিভাজন, এই বিভাজন হচ্ছে রাশির। এখন স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়। এখন তোমরা বলবা যে ভাইয়া মান প্রয়োজন হয় মানে বিষয়টা কেমন? দেখো, আমরা বাঙালিরা যেটাকে ওজন বলি সেটা আসলে কিন্তু ভর। এই যে ভর, আমি যদি বলি তোমার ভর 60 কেজি, এখন কি তুমি বলবা যে তোমার ভর দক্ষিণ দিকে 50 কেজি, উত্তর দিকে 10 কেজি, এমন কিছু বলবা? নাকি বলবা যে তোমার ভর 60 কেজি বা তোমার ভর 50 কেজি? এই যে আমরা একটা রাশিকে, মানে কি ভরকে, শুধুমাত্র মানের মাধ্যমে প্রকাশ করলাম, তাই ভর হচ্ছে স্কেলার রাশির অন্তর্ভুক্ত। এখন তোমাদের মনে প্রশ্ন যে ভাইয়া তাহলে ভেক্টর রাশিটা আসলে কি? তাহলে ভেক্টর রাশি হচ্ছে যে রাশিকে প্রকাশ করার জন্য মান তো লাগবেই, তার সাথে কি এক্সট্রা লাগবে? আমাদের দিক লাগবে। কি লাগবে? দিক, মানে দিক ও মান লাগবে। ঠিক আছে? এই দিক ও মান দ্বারা কিভাবে? সাপোজ ধরো আমাদের এই কোচিংটা যদি আমরা লোকেট করি, আমি বলবো যে তোমরা দিনাজপুর পলিটেকনিক মোড় হতে পশ্চিম দিকে 250 মিটার আসলে আমাদের কোচিং পাই যাবা। ঠিক আছে? এই যে আমরা দূরত্বকে প্রকাশ করলাম একটা মান দ্বারা, যে 250 মিটার, এবং একটা দিক কি বললাম? পশ্চিম দিকে। তো দেখো, এই যে আমার কোচিং এর অবস্থানটা লোকেট করার জন্য আমি তোমাকে একটা মানও দিলাম, তার সাথে কি একটা দিকও নির্দেশ করে দিলাম। এটা ভেক্টর রাশির অন্তর্ভুক্ত। তাহলে আমি আশা করি তোমরা বুঝছো যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যবর্তী যে পার্থক্য, এটা কি। স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হবে, এবং ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন হবে। তো এই অধ্যায় হচ্ছে ভেক্টর। ঠিক আছে? ভেক্টর যেহেতু, অবশ্যই মান দিক দুইটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। চলো আমাদের এই অধ্যায়ে আলোচ্য বিষয় যে প্রথম টপিকটা আছে, যে বেগের ত্রিভুজ সূত্র, এটা নিয়ে আলোচনা করি। তো বেগের যে ত্রিভুজ সূত্র, বেগের ত্রিভুজ সূত্রটা হচ্ছে এরকম, যে একই সমতলে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশি যদি একই ক্রমে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু সন্নিহিত বাহু নির্দেশ করে, তবে তৃতীয় বাহুটি তৃতীয় বাহুটি বিপরীত দিকে বা বিপরীত ক্রমে, বলতে পারো বিপরীত ক্রমে
সূচিত হবে ও লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আচ্ছা, তাহলে দেখে নাও যে বেগের ত্রিভুজ সূত্রটা কি বলছে। বইয়ে একটু অন্যরকম থাকতে পারে, তবে তোমাদের ভাষায় সহজলভ্য এবং সাবলীল করার জন্য আমি জিনিসটাকে এভাবে সাজাইছি যে একই সমতলে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশি যদি একই ক্রমে একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তবে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে সূচিত হবে এবং লব্ধির মানও দিক নির্দেশ করবে। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, আমরা পার্ট বাই পার্ট অংশগুলো বুঝবো। কি বলছে, একই সমতলে, মানে একটা সমতলে থাকবে। কি বলছে, ক্রিয়ারত দুইটা ভেক্টর, কয়টা ভেক্টরের কথা বলছে এখানে, কথা বলছে দুইটা ভেক্টর নিয়ে, যে দুইটা ভেক্টর রাশি যদি একই ক্রমে সূচিত হয়, দুইটা ভেক্টর রাশি যদি একই ক্রমে সূচিত হয় আহ, এবং একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে। কি বলছে আমাদের কথা, একটা ত্রিভুজে দুইটা সন্নিহিত বাহু। এখন দুইটা সন্নিহিত বাহু কি, আমরা আঁকে ফেলি যে একটা ত্রিভুজে দুইটা সন্নিহিত বাহু। সাপোজ এটাকে আমরা যদি নামকরণ করি যে এই পয়েন্টটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো দেখো সিবি বা বিসি একটা বাহু আর এবি হচ্ছে একটা বাহু, একটা ত্রিভুজের দুইটা বাহু। কি বলছে, একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে। কিন্তু তার আগে আমরা কি করলাম, দেখো যে একই সমতলে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশি একই ক্রমে, এই একই ক্রম বলতে বোঝাচ্ছে এই যে সিকোয়েন্স অনুযায়ী, যে আমরা সি থেকে বিতে যাচ্ছি, তারপর বি থেকে এতে আসতেছি, এটা হচ্ছে একই ক্রম বোঝাচ্ছে। তার মানে কি, একটা ধারাবাহিকতা মেনটেন করতেছে। ঠিক আছে, এই যে তারপর কি বলছে, যদি নির্দেশ করে তবে তৃতীয় বাহুটি। এখন যেহেতু একটা ত্রিভুজের কথা বলছে, তোমরা জানো একটা ত্রিভুজের কয়টা বাহু, অবশ্যই তিনটা। এখানে আমরা দুইটা বাহু আট করে ফেলছি, তাহলে আমাদের অবশিষ্ট বাহু কি একটা না? আচ্ছা, তাহলে দেখো এ আর সি যদি আমরা যোগ করে ফেলি, তাহলে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত তৃতীয় বাহুটা পেয়ে যাচ্ছি। কি বলছে, তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে সূচিত হবে। দেখো তো, আমরা এ পাশ থেকে মানে সি থেকে বি তে গেলাম, বি থেকে এ তে নির্দেশ করলাম, এখন কি আমাদের এ থেকে সি তে যাওয়া উচিত না? এ থেকে সি তে যাওয়া উচিত কিনা? হ্যাঁ, এ থেকে সি তে যাওয়া উচিত, কিন্তু আমাদের কি বলছে দেখো, বিপরীত ক্রমে সূচিত হবে। বিপরীত ক্রম বলতে বোঝাচ্ছে আমরা এখন এ থেকে সি তে না যাই, সি থেকে এর দিকে আসব। কথা বুঝতে পারছো? এবং কি করবে, লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তোমরা অনেকেই জানো না যে আসলে লব্ধি জিনিসটা কি। ঠিক আছে, তো ভেক্টরের ক্ষেত্রে মাথায় রাখবা যে লব্ধি বলতে বোঝায় যোগ, এবং অন্তর্ফল বলতে বোঝায় বিয়োগ। আমরা কি বললাম, আমরা লব্ধি বলতে কি বুঝবো, যোগ, এবং অন্তর্ফল বলতে কি বুঝবো, বিয়োগ। এই দুইটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, তা না হলে এই অধ্যায়ে অনেক সমস্যায় পড়বা। তো এই যে তৃতীয় বাহুটা কি করবে, এই ত্রিভুজটার লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে দেখো লব্ধি বলতে কি বুঝতেছে, ত্রিভুজে যেহেতু তিনটা বাহু, তার মধ্যে এই যে এসি বাহুটা, এই এসি বাহুটা লব্ধির মান ও দিক নির্দেশ করবে। দেখো, লব্ধি যেই বাহুটা নির্দেশ করবে ওই বাহুটা বাদ দিয়ে বাকি যে দুইটা বাহু আছে, বাকি দুইটা বাহুর যোগফলটাই হবে ওই ত্রিভুজের লব্ধি। এখন দেখো এখানে বাহু কি কি, বাহু হচ্ছে একটা হচ্ছে এ এসি, একটা হচ্ছে বিসি বা সিবি, একটা হচ্ছে এবি। তাহলে আমাদের লব্ধি নির্দেশ করতেছে কোনটা, এসি। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে এসি ইকুয়াল টু বিসি বা সিবি প্লাস এবি। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? এখন তোমরা জিনিসটা আরেক ভাবে করতে পারো, যেহেতু বলছে দুইটা ভেক্টর, সেক্ষেত্রে বাহুগুলোকে তোমরা ভেক্টর দ্বারাও চিহ্নিত করতে পারো। তোমরা যদি সিবি বাহুকে পি ভেক্টর চিন্তা করো, বি এ বাহু বা এ বি বাহুকে যদি তোমরা কিউ ভেক্টর চিন্তা করো, এবং এসি বা সি এ বাহুকে যদি তোমরা আর ভেক্টর চিন্তা করো, তাহলে দেখো তো কি হবে ভাইয়া, আমাদের দেখো তো এসি বাহুটা লব্ধির মান ও দিক নির্দেশ করতেছে, তাহলে এসি এর মান কত, আর। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তার মানে তোমরা বুঝতেই পারতেছো, লব্ধি মানে যোগ, এবং লব্ধি যে বাহুটা নির্দেশ করবে ওই বাহুটা বাদ দিয়ে বাকি বাহুগুলার যোগ। বুঝতে পারছো?
যে বাহুটা নির্দেশ করবে ওটা বাদ দিয়ে বাকি যেগুলা থাকবে এগুলার যোগ। তোমাদের এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসবে যে বেগের ত্রিভুজ সূত্রটি বর্ণনা করো চিত্র সহ, তখন তোমরা এটা দিবা। এটা কিন্তু আসলে অতি সংক্ষিপ্তের জন্য অনেক ইম্পর্টেন্ট। অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে শুধুমাত্র সূত্রটা আসে এবং সংক্ষিপ্তর ক্ষেত্রে চিত্র সহ বর্ণনা করতে বলে। যদি চিত্র সহ বর্ণনা করতে বলে তোমরা এই চিত্র অঙ্কন করবা এবং এইভাবে বর্ণনা করবা, তাহলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মার্ক পাবা। ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করব ভেক্টরের সামান্তরিক সূত্র নিয়ে। চলো দেখি যে ভেক্টরের সামান্তরিক সূত্র আসলে কি বলে। ভেক্টরের সামান্তরিক সূত্রটা হচ্ছে এমন যে একটি কৌণিক বিন্দু হতে ক্রিয়ারত দুটি সন্নিহিত একটি কৌণিক বিন্দু হতে ক্রিয়ারত একটি সামান্তরিকের আগে দিবা, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি একই সাথে দুটি ভেক্টর নির্দেশ করে, তবে অঙ্কিত সামান্তরিকের কর্ণই ওই সামান্তরিকের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। যদিও বোর্ডে অনেক কিছু লিখতে অনেক সময় লাগতেছে, তবে এগুলো না লিখলেই না, এই কারণে লিখেছি। তো দেখো যে ভেক্টরের সামান্তরিক সূত্রটা আসলে কি বলতেছে। একটি কৌণিক বিন্দু হতে ক্রিয়ারত একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি একই সাথে দুটি ভেক্টর রাশি নির্দেশ করে, তবে অঙ্কিত সামান্তরিকের কর্ণই ওই সামান্তরিকের লব্ধির মান ও দিক নির্দেশ করে। সূত্রটা অনেক বড় মনে হচ্ছে, বইয়ে যদিও ছোট করে দেওয়া আছে, আমি ভাঙে ভাঙে একটু বড় করছি। ঠিক আছে, কি বলছে, একটি কৌণিক বিন্দু। কৌণিক বিন্দু কোনটাকে বলতেছি, যেখানে আসলে বাহুগুলো মিলিত হয়। তো একটি কৌণিক বিন্দু হতে ক্রিয়ারত একটি সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু। কেউ কয়টা সন্নিহিত বাহুর কথা বলছে? দুটা সন্নিহিত বাহু। আচ্ছা, আমরা দুটা সন্নিহিত বাহু আঁকে ফেলি। দুটা সন্নিহিত বাহু আঁকলাম। ধরো এটা হচ্ছে দুটা সন্নিহিত বাহু। দুটা সন্নিহিত বাহু যদি একই সাথে দুটি ভেক্টর নির্দেশ করে, তবে অঙ্কিত সামান্তরিকের কর্ণই ওই সামান্তরিকের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা দুটা সন্নিহিত বাহুকে যদি দুইটা ভেক্টর দ্বারা চিহ্নিত করি, আমরা নিচে চিহ্নিত করলাম পি ভেক্টর দ্বারা এবং উপরে চিহ্নিত করলাম কিউ ভেক্টর দ্বারা। আচ্ছা, এখন কি বলছে, অঙ্কিত সামান্তরিক না, তার মানে আমাদেরকে অবশ্যই সামান্তরিকটা অঙ্কন করতে হবে। যদি আমার এখানে ঠিক হয় না, সামান্তরিকটা একদম ঠিক হয় না, হ্যাঁ, তো তোমরা ধরে নিবে এটা একটা সামান্তরিক। তো সামান্তরিকটা আমরা নামকরণও করতে পারি এ, বি, সি এবং ডি দ্বারা। কি বলছে, এখন তোমাদেরকে আরো একটা বিষয় জানতে হবে যে কোনো একটা ক্ষেত্রকে আমরা কখন সামান্তরিক বলবো। কোনো একটা ক্ষেত্রকে আমরা তখনই সামান্তরিক বলতে পারবো যখন তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হবে। তাহলে এবি বাহুর মান যদি পি ভেক্টর হয়, সিডি বাহুর মান বা ডিসি বাহুর মান কি হবে? অবশ্যই পি ভেক্টর হবে। আবার এডি বাহুর মান যদি কিউ ভেক্টর হয়, বিসি বাহুর মান কত হবে? বিসি বাহুর মানও অবশ্যই কিউ ভেক্টর হবে।
ঠিক আছে, কি বলছে, এদের কর্ণ, এই কর্ণটাকে আমরা আর ভেক্টর দ্বারা চিহ্নিত করব। এই কর্ণটাই কি করবে, লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তবে এখানে আরো কিছু কাজ আছে। কি করব আমরা, এই যে সি বিন্দু দেখতে পাচ্ছ তোমরা, আমরা সি বিন্দু থেকে ভূমি বরাবর এটাকে এক্সটেনশন করে একটা লম্ব আঁকবো। কি আঁকবো, লম্ব আঁকবো। ঠিক আছে, এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা ই বিন্দু বা ই দ্বারা চিহ্নিত করলাম। তারপরে দেখো, এই যে ডিএবি, এই কোণটাকে বা সম্পূর্ণ কোণটাকে আমরা চিহ্নিত করতেছি থিটা বা আলফা দ্বারা। আমরা ধরো আলফা দ্বারা চিহ্নিত করলাম, তোমাদের বই আলফা দিয়ে করা আছে, অনেক জায়গায় থিটা দিয়ে করা আছে, তোমরা যা ইচ্ছা তা ধরতে পারো, কোনো সমস্যা নেই। আবার দেখো, এই যে সিএবি, এই কোণটাকে আমরা চিহ্নিত করতেছি থিটা দ্বারা। ঠিক আছে, এই কোণটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করলাম, থিটা দ্বারা। মানে ভিতরের যে কোণটা, এই কোণটাকে চিহ্নিত করলাম থিটা দ্বারা, এবং সম্পূর্ণ যে কোণটা, এটাকে চিহ্নিত করলাম আলফা দ্বারা। ঠিক আছে, তো দেখো, এই কোণ এবং এই কোণ সমান হবে, ডিএবি এবং কোণ সিবিই পরস্পর সমান। তোমরা এখন অবশ্যই বলবা, সবাই যেটা ভুল করে, যে ভাইয়া এটা মনে হয় একান্তর কোণ, কিন্তু না, এটা আসলে একান্তর কোণ না, এই কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ। এই কোণটা, এই সম্পূর্ণ কোণটার মান যদি আলফা হয়, এই সম্পূর্ণ কোণটারও মান আলফা হবে। কিভাবে অনুরূপ কোণ, ভাইয়া অনুরূপ কোণ কি আমরা তো জানি না। অনুরূপ কোণ হচ্ছে, মনে রাখার যেটা সহজ উপায় এবং শর্ত আছে একটা, শর্তটা হচ্ছে একই সরলরেখায় যে কোণগুলা থাকবে, এই কোণগুলাকে একই সরলরেখার মধ্যে হইতে হবে। একই সরলরেখার মধ্যে সেম ক্যাটাগরির যতগুলা কোণ থাকবে, প্রত্যেকটা কোণই সমান হবে। এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে এবং এটাও থিটা হবে, কিন্তু সেম ক্যাটাগরি হইতে হবে, মানে কি, সেম হইতে হবে এবং একই সরলরেখা হইতে হবে। ঠিক আছে, তাহলে এই কোণগুলোকে আমরা কি বলবো, একান্তর কোণ না, এই কোণগুলোকে আমরা বলবো অনুরূপ কোণ। কোনটা দেখো, এই যে সম্পূর্ণ কোণটা, মানে ডিএবি ইকুয়াল টু আমরা বলবো সিবিই। বুঝতে পারছো? আচ্ছা, আমি এখন উপরে সূত্রটা মিশাই দিব, সূত্রটা মিশাই দিয়ে চিত্রটা উপরের দিকে আঁকবো। ঠিক আছে, আচ্ছা, এ বি সি ডি, এটা হচ্ছে ই, এই সম্পূর্ণ কোণটা হচ্ছে থিটা, এই ভিতরের কোণটা হচ্ছে আলফা, বা তোমরা যদি চাও এই সম্পূর্ণ কোণটাকে আলফা ধরতে পারো বইয়ের মতো, এটাকে ধরতে পারো থিটা, কোনো সমস্যা নেই। এই সম্পূর্ণ কোণ যদি আলফা হয়, তাহলে তোমরা বুঝতেই পারতেছো এটা কোনো আলফা হবে, কারণ কি, এটা আর এটা অনুরূপ কোণ। আচ্ছা, আমরা চিত্রটা আঁকে ফেললাম, যেরকম একটু আগে আঁকছিলাম। তো দেখো, আমাদের যে এই সামান্তরিকটা আছে, সামান্তরিকের প্রত্যেকটা বাহুরই আমরা মান জানি, এমনকি অতিভুজেরও মানটা জানি, যদিও চলক আকারে আছে, কিন্তু মান জানি। এটার মান কিউ, এটার মান পি, এটার মান কিউ, এটার মান পি, এবং কর্ণটার মান আর। তোমরা দেখো যে এখানে আমরা যে সামান্তরিকটাকে এক্সটেন্ড করলাম, তখন দুইটা বাহু এক্সট্রা তৈরি হলো, একটা হলো বি বাহু, একটা হলো সি বাহু। এই দুইটা বাহুর মান কি আমরা জানি? না। উত্তর কি, না। এ আমাদের এই যে প্রমাণটা, যে ভেক্টরের সামান্তরিক সূত্র, এটা প্রমাণ করতে গেলে যখন তুমি এই চিত্রটা অঙ্কন করে ফেলবা, প্রথম কাজ, প্রথম কাজ কি, এই যে অজানা দুইটা বাহু, এই দুইটা বাহুর মান নির্ণয় করা। তো আমরা, তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই মানগুলো আসলে কিভাবে নির্ণয় করবো। এটা খুবই ইজি। দেখো, যখন আমরা সি থেকে একটা অভিক্ষেপ বা লম্ব আঁকলাম, তখন এখানে কোণটা কত ডিগ্রি, এই যে সিইবি, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি না? যদি 90 ডিগ্রি হয়, তোমরা বুঝতেই পারতেছো এখানে বিসিই, ত্রিভুজ বিসিই একটি সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা অবশ্যই আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে আমরা প্রয়োগ করতে পারবো। তো কিভাবে আমরা মানগুলো বের করব? ত্রিকোণমিতিক অনুপাতগুলো প্রয়োগ করে। দেখো, ত্রিভুজ বিসিই এ আমরা একবার কি নিব,
সাইন থিটা নিব, একবার কি নিব কস থিটা। এখন থিটার জায়গায় এখানে কি আছে আলফা, সেক্ষেত্রে একবার সাইন আলফা নিব, একবার কস আলফা নিব। ঠিক আছে, আমরা ফিজিক্স 1 এর ক্ষেত্রে অধিকাংশ প্রমাণই যেগুলা মান নির্ণয় সেগুলা সাইন এবং কস দিয়ে করব, এবং যেগুলা দিক নির্ণয় বলবে সেগুলা টেন দিয়ে করব। এই জিনিসটা মাথায় রাখবা। দেখো তো প্রথমে যদি আমরা সাইন আলফা নিই, যেহেতু এখানে কোনটা আলফা সেক্ষেত্রে আলফা নিলাম। কারণ সাইন আলফা ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। এখন দেখো এখানে লম্ব কোনটা, ত্রিভুজ বিসিই এ লম্ব কোনটা ভাইয়া, লম্ব হচ্ছে সিই, এবং অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে বিসি। দেখো তো বিসি বাহুর মান কি দেওয়া আছে, কিউ। তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এখানে কি ভেক্টর চিহ্নটা দিব, না এখানে ভেক্টর চিহ্নটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমরা দিয়ে দিলাম কিউ। দেখো তো এই যে সি এর সাথে কি কিউটা ভাগ আকারে আছে না, এবং মাঝখানে একটা সমান চিহ্ন আছে, ওই পাশে সাইন আলফা আছে। এই যে কিউটা ভাগ আছে, তোমরা জানো যে সমানের এই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। কার সাথে গুণ হবে, সাইন আলফার সাথে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সি ইকুয়াল টু কিউ সাইন আলফা। অবশ্যই এটা সবাই বুঝছো। তো আমরা সাইন আলফা দিয়ে একটা বাহু অর্থাৎ লম্বের মানটা বের করে ফেললাম। এখন আমরা কি নিব, কস আলফা। এখন বলো তো cos আলফা ইকুয়াল টু কি, cos আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজে ভূমির মান কি, বিই না, তাহলে উপরে লিখলাম বিই, মানে ভূমি বাই অতিভুজ। এখন অতিভুজ কি, বিসি, বিসি এর মান কি আছে, কিউ। কিউটা দেখো সেম ভাবে ভাগ আকারে আছে, আমরা বি এর মান বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিউটাকে এই পাশে পার করে দিব। পার করে দিলে কি হয়ে যাবে, যেহেতু ভাগ আছে অপর পাশে গেলে গুণ হয়ে যাবে। এই যে গুণ হয়ে গেল, তাহলে দেখো কি থাকতেছে, আমরা সাজায় লিখি বি ইকুয়াল টু কিউ কস আলফা। সবার ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত বুঝলে তোমরা বাকিটাও বুঝবা। তো দেখো যে মানগুলা বের হলো, আমরা এগুলা উপরে লিখে রাখবো এবং এই জিনিসগুলোকে মিশায় ফেলবো। ঠিক আছে, তো দেখো আমরা কি পেলাম, সিই বাহুর মান পেলাম কিউ সাইন আলফা, এবং বি এর বাহুর মান পেলাম কি, কিউ কস আলফা। ঠিক আছে, তোমরা এগুলো নোট করে ফেলো অথবা স্ক্রিনশট দিয়ে নাও। আমরা এখন আমাদের মেইন টপিকে যাব। আমাদের কি বলছে, ভেক্টরের সামান্তরিক সূত্র। আসলে সামান্তরিক সূত্রের ক্ষেত্রে তোমাদের কি প্রমাণ করতে হবে, তোমাদের প্রশ্ন থাকতে পারে। তোমাদের এই যে লব্ধির মানটা বের করতে হবে এবং লব্ধির দিকটা নির্ণয় করতে হবে। তো আসো, আমরা যেহেতু অজানা বাহুগুলোর মান বের করে ফেললাম, আমরা চলে যাব আমাদের প্রমাণে, মানে লব্ধির মান নির্ণয়। আচ্ছা, তো আমরা যখন অজানা বাহুগুলোর মান নির্ণয় করি, তখন আমরা দেখো যে ছোট যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি, অর্থাৎ ত্রিভুজ বিসিই নিয়ে কাজ করছি, যেটা একটা সমকোণী ত্রিভুজ ছিল। এক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব, কিন্তু এবার আমরা কাজ করব বড় যে সমকোণী ত্রিভুজটা আছে সেটা নিয়ে। দেখো এসিই এটাও কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতেছে না? দেখো আমি এখন রেড মার্ক করে দিচ্ছি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতেছে কিনা? যে ত্রিভুজ এসিই একটা সমকোণী ত্রিভুজ না? এক্ষেত্রেও কি কোণটার মান 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি হলে সেই ত্রিভুজকে আমরা কি বলি, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার আমরা বড় যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ নিব, অর্থাৎ ত্রিভুজ এ সি এবং ই নিব। দেখো এই যে এ সি ই, এই যে সমকোণী ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজে আমরা 9 10 এ করছি, 8 এ করছি, আমরা পিথাগোরাস নামে একজনকে চিনতাম। পিথাগোরাস যদি আমরা প্রয়োগ করি, যে ত্রিভুজ এসি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, আচ্ছা পিথাগোরাস উপপাদ্য কি ছিল জানি ভাইয়া, পিথাগোরাসের উপপাদ্য ছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, আমরা দেখো তো এ সি ই, এই ত্রিভুজটা তো অতিভুজ কোনটা? তোমরা অবশ্যই বলতে পারবে যে ভাইয়া অতিভুজ তো এসি। তাহলে অতিভুজ স্কয়ার মানে কি হচ্ছে, এসি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব কোনটা ভাইয়া, লম্ব হচ্ছে সি, তাহলে সি স্কয়ার প্লাস তোমাদের মনে ভূমি স্কয়ার। তোমরা বলবা ভাইয়া ভূমি তো খুবই ইজি, ভূমি তো এ ই। এখন দেখো এইটা এরকম না যে এখানে এ পয়েন্ট, এটা হচ্ছে ই পয়েন্ট, মাঝখানে একটা ডিভাইডার আছে সেটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, আমাদের ভূমি কি এ ই সম্পূর্ণটাই। এটাকে কি আমরা ভাঙে লিখতে পারি যে এ বি প্লাস বি, পারি কিনা? তোমরা অবশ্যই উত্তর হবে পারবো, কারণ কি এ বি প্লাস বি করলে আমরা সম্পূর্ণ যে বাহুটা আছে এটা পাচ্ছি না, যে এই, তো এই জিনিসটাকে আমরা ভাঙে লিখবো এ বি প্লাস বি ই। যেহেতু একের অধিক উপাদান বা পদ আছে, সেক্ষেত্রে কি হবে, ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা মানগুলা বসাই দিব। দেখো তো এসি এর মান আমরা কি ধরছিলাম, এসি এর মান আমরা ধরছিলাম আর, এসি এর মান আমরা কি ধরছিলাম আর,
এই যে আর তার সাথে কি আছে স্কোয়ার করলে কি হবে আর স্কোয়ার। এখন সি, সি এর মান দেখো তো আমরা একটু আগে কি বের করলাম, কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, তার উপরে অল স্কোয়ার, যেহেতু একের অধিক উপাদান সেক্ষেত্রে ব্র্যাকেট ইউজ করব, ঠিক আছে। প্লাস দেখো তো এবি এর মান কি, এবি এর মান কি পি না, প্লাস বিই এই বাহুটার মান আমরা একটু আগে বের করলাম কিউ কস আলফা, তার উপরে অল স্কোয়ার। ওকে, আমরা এই পাশে আর স্কোয়ারই রাখি দিব, আমরা এই পাশে কি করব আর স্কোয়ার রাখি দিব। এখন দেখো এখানে অল স্কোয়ার আছে মানে কি, অল স্কোয়ার বা হোল স্কোয়ার যেটাই হোক, এটা বলতে কি বোঝায় যে ভিতরের প্রত্যেকটা উপাদানের উপরে আলাদা আলাদা ভাবে স্কোয়ার। এখন দেখো কিউ এর উপরে স্কোয়ার করলে কি হবে কিউ স্কোয়ার। এখন সাইন আলফার উপরে স্কোয়ার করলে কিন্তু সাইন আলফা স্কোয়ার হবে না, সবসময় মাথায় রাখবা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে কোণটা থাকে সেটার উপরে কখনো স্কোয়ার হয় না, স্কোয়ার হয় ত্রিকোণমিতিক অনুপাতটার উপরে। তাহলে কি হবে ভাইয়া, তাহলে হবে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে, সাইন আলফা স্কোয়ার। তাহলে কি পেলাম আমরা কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস, এখন এখানে একটু মনোযোগ দাও, এই যে পি আছে এই পিটাকে যদি আমরা এ ধরে নিই এবং কিউ কস আলফাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে দেখো তো আমরা 9 একটা সূত্র করছিলাম, সূত্রটা আসতেছে কিনা, কোন সূত্র, সূত্রটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার। এখন তোমরা বলবা এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু কি ভাইয়া, এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এটা আমরা পাবো না, পাবো। তাহলে দেখো এটাতে আমরা এই সূত্র প্রয়োগ করলে পাবো কি a স্কয়ার মানে p স্কয়ার, 2ab মানে কি 2pq cos আলফা, b স্কয়ার মানে কি, আবার যদি ভাঙে লিখি ডাইরেক্ট q স্কয়ার cos স্কয়ার আলফা। কিভাবে হলো এটা, যেভাবে sin স্কয়ার q স্কয়ার sin স্কয়ার আলফা হলো সেম ভাবেই q স্কয়ার cos স্কয়ার আলফা হলো। আচ্ছা, এপাশে কি থাকতেছে আর স্কয়ার। দেখো আমরা কি করব এখন, জাস্ট এটাকে একটু সাজাই লিখব। কিভাবে সাজাবো ভাইয়া, প্রথমে দিব পি স্কয়ার, তারপর কিউ স্কয়ারের পার্ট গুলা দিব, যে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার আলফা, সরি কস স্কয়ার আলফা প্লাস 2pq cos আলফা। আমরা দিতে পারি না, এভাবে সাজাতে পারি না, পারি। আচ্ছা, দেখো এই পাশে আর স্কয়ার থাকে যাচ্ছে, পি স্কয়ার লিখলাম। দেখো তো এই যে দ্বিতীয় এবং তৃতীয় যে পদটা আছে এখান থেকে কমন কোনটা বিষয় আছে, কমন বিষয় হলো এখানেও ভাইয়া কিউ স্কয়ার আছে এখানেও কিউ স্কয়ার আছে, তাহলে দুই জায়গা থেকে যদি আমরা কিউ স্কয়ার কমন নিয়ে নিই কি থাকতেছে ভিতরে, থাকতেছে হচ্ছে, সরি এখানে থিটা দিয়ে দিছি নাকি, এখানে আলফা হবে, হ্যাঁ। তো কি কি হবে সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা, আর সাথে যোগ আকারে কি আছে 2pq cos আলফা। অবশ্যই বুঝছো, অবশ্যই আমরা বের করতেছি লব্ধির মান, যেটা কি নির্দেশ করতেছে আমাদের কর্ণটা। দেখো এখানে কি কর্ণের উপরে স্কয়ার আছে না, তাহলে আমাদের কি বের করতে হবে কর্ণের মান বের করতে হবে। তো এখানে আর এর উপরে স্কয়ার আছে, তো স্কয়ারটা সমানের এই পাশে আসলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে আর ইকুয়াল টু কি হবে রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখন দেখো এখানে কি পেলাম আমরা, কিউ স্কয়ার কমন নেওয়ার পর পাইলাম সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা কিন্তু এইখানে কি আকারে আছে সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা। আমরা 9 আরো একটা সূত্র পড়ে আসছিলাম, দেখো তো সূত্রটা তোমাদের মনে আছে কিনা, যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা বলবা ভাইয়া কি বলতেছেন, এখানে আছে থিটা এখানে আছে আলফা। আচ্ছা, দেখো এখানে যে আমরা a প্লাস বি অল স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম, এখানে কি আসলে এর জায়গায় a আছে বা বি এর জায়গায় b আছে, না, এখানে a এর জায়গায় কি আছে p এবং b এর জায়গায় কি আছে q cos আলফা, কিন্তু প্যাটার্নটা আমাদের সেম। এখানেও দেখো আমাদের মাথায় রাখতে হবে কি সাইন স্কয়ার এবং কস স্কয়ার তো থাকবেই, তার সাথে উভয় ত্রিকোণমিতিক অনুপাতেরই কোণগুলা সমান হবে, মানে সাইন স্কয়ারের সাথে যদি থিটা হয় কস স্কয়ারের সাথেও থিটা হবে এবং যোগ অবস্থায় থাকবে, তাহলে আমরা ওটা ইকুয়াল টু 1 বসাতে পারবো। দেখো এখানেও সাইন স্কয়ারের সাথে কোণ আকারে কি আছে আলফা, কস স্কয়ারের সাথে কোণ আকারে কি আছে আলফা, এবং দুইটার উপরে স্কয়ার আছে যোগ অবস্থায় আছে, তাহলে আমরা এটার মান কি লিখতে পারি 1। ওকে, প্লাস 2pq cos আলফা। এখন লাস্ট লাইন আমরা ইচ্ছা করে একটা লাইন বৃদ্ধি করলাম, লাস্ট লাইন দেখো কি হবে যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস
2pq cos alpha। এটাই আমাদের একটা অ্যান্সার। এটা কি? লব্ধির মান নির্ণয়। এটা কি করলাম আমরা? লব্ধির মান নির্ণয়। এটাই আমাদের একটা অ্যান্সার। দেখো একদম কঠিন না। আমরা কি করলাম? প্রথমত এসি যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলাম। পিথাগোরাসের উপপাদ্য বলতে আমরা কি বুঝতেছি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ স্কয়ার বলতে কি বোঝাচ্ছে? এখানে অতিভুজ স্কয়ার বলতে বোঝাচ্ছে কি এসি স্কয়ার, এবং ভূমি স্কয়ার বলতে, লম্ব স্কয়ার বলতে বোঝাচ্ছে সি স্কয়ার, এবং ভূমি স্কয়ার বলতে কি বোঝাচ্ছে? যে এবি প্লাস বিই অল স্কয়ার। ঠিক আছে? তখন আমরা কি করলাম? তারপরে আমরা প্রত্যেকটা বাহুরই মানগুলো প্রয়োগ করলাম। মানগুলো প্রয়োগ করার পর দেখলাম যে এখানে সূত্র প্রয়োগ হচ্ছে, সূত্র প্রয়োগ করলাম। তারপর দেখলাম যে আমাদের জিনিসটাকে আরো শর্ট করার জন্য আমরা ত্রিকোণমিতিকের সূত্র প্রয়োগ করলাম। ঠিক আছে? এভাবে আমরা আসলে অ্যান্সারটা করলাম। তো তোমরা যারা জিনিসটা একটু সন্দেহতে আছো বা বুঝো নাই, ভিডিওটা আরেকবার দেখবা বা পজ করে ভালো মতো উপলব্ধি করবা, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। তো দেখো আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে লব্ধির মান নির্ণয়, একটা হচ্ছে লব্ধির দিক নির্ণয়। আমরা লব্ধির মান নির্ণয় করে ফেলছি, আমাদের কি করতে হবে এখন? লব্ধির দিক নির্ণয়। আচ্ছা, এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিবা বা নোট খাতায় নোট করে নিবা। আচ্ছা, এখন আমরা করব লব্ধির দিক নির্ণয়। আচ্ছা, তো তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে মনে করি বা এরকম পার্টগুলা স্কিপ করব। তো তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে এই ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের নোটটা দিয়ে দিব, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিবা। আমি তোমাদের বোঝানোর সাথে যতটুকু লেখা দরকার বোর্ডের মধ্যে অতটুকু লিখতেছি। ঠিক আছে? তো লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব? আমরা ত্রিকোণমিতিক অনুপাত হিসাবে টেন ব্যবহার করব। সবসময় মাথায় রাখবা, কোনো কিছুর দিক নির্ণয়ে আমরা টেন ব্যবহার করব। ঠিক আছে? তো দেখো টেন, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে কি পুরা পুরা সম্পূর্ণ যে কোণটা আলফা এটা নিব, নাকি এই যে কোণ থিটা এটা নিব? ঠিক আছে, এটা সবারই মনে একটা প্রশ্ন থাকবে। তো এই প্রশ্নের সমাধান আছে। এই প্রশ্নের সমাধানটা আসলে কি? সমাধানটা হচ্ছে এরকম। দেখো, যখন বা তোমরা যদি সম্পূর্ণ কোণটা নিতে চাও, এই যে আলফা কোণটা, যদি আলফা কোণটা নাও, দেখো তো এটা কি সম্পূর্ণ সামান্তরিকটাকে কভার করতেছে না? সামান্তরিকটাকে কভার করতেছে। আমাদের কি করতে হবে? ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ করতে হবে। সবসময় মাথায় রাখবা, ত্রিকোণমিতিক অনুপাতগুলো সচরাচর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রয়োগ হয় এবং ত্রিভুজের ক্ষেত্রেই প্রয়োগ হয়। তো দেখো, এই যে ত্রিভুজ যদি না হয়, আমরা যদি সামান্তরিকের কোণটা নিই, আমরা কি অনুপাতটা প্রয়োগ করতে পারবো? কথা হচ্ছে পারবো না। এখন এই জন্য আমরা তাহলে কোন কোণটা নিব? দেখো, এই যে রেড মার্ক করা যে কোণটা ছিল, এখন আমি মার্কিং করতেছি যেটা, যে থিটা কোণটা, এই কোণটা নিব। সেটা কোন ত্রিভুজের অন্তর্ভুক্ত? দেখো তো, এ সি এবং এই যে ই, আমাদের এখানে অনেক পয়েন্টিং হয়ে গেছে যদিও, এই যে এ সি এবং ই, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার অন্তর্ভুক্ত না? হ্যাঁ, এই ত্রিভুজটার অন্তর্ভুক্ত কোণ কি? থিটা। এই থিটা নিয়ে আমরা কাজ করব। তাহলে কি হবে? টেন এর সাথে আলফা না থিটা? অবশ্যই থিটা হবে। টেন থিটা ইকুয়াল টু আমরা কি জানি? টেন থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ভূমি। দেখো তো, এ সি ই, এই ত্রিভুজটাতে লম্ব কোনটা? তোমরা অবশ্যই বলবা ভাইয়া সি, এটা তো খুব ইজি। দেখো তো, সি এর মান আমরা কি বের করছিলাম? কিউ সাইন আলফা। তাহলে আমরা বসাই দিলাম মানটা কিউ সাইন আলফা। এখন ভাগাকারে কি আছে? ভূমি। কি আছে? ভূমি। কারণ ভূমি দেখো তো কি এই না? এখন এই কে ভাঙলে আমরা কি পাবো? এবি প্লাস বি। দেখো তো, এবি এর মান কি? পি। আবার বিই এর মান কি? কিউ কস আলফা। তোমরা বলতে পারো ভাই অ্যান্সার কি তাহলে শেষ? না, দেখো আমাদের বলছে দিক নির্দেশ করতে, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা। তো এখানে একটা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আছে না, টেন। তার মানে কি এটাকে ভ্যানিশ করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব? উভয় পক্ষকে টেন দ্বারা ভাগ করব। ভাগ করলে পাশে কি থাকবে? শুধুমাত্র থিটা। আর এই পাশে যেহেতু টেন নাই, তাহলে কি আসবে? 1/10। তো 1/10 কে আমরা কি লিখতে পারি? টেন ইনভার্স 1। তার সাথে কি থাকবে এখানে? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এটাই অ্যান্সার। এটা আরেকটা অ্যান্সার। এটা আমরা কি করলাম? এটা লব্ধির দিক নির্ণয় করলাম। তো সামান্তরিকের সূত্র যদি প্রমাণ করতে বলে, তোমাদেরকে লব্ধির মান এবং লব্ধির দিক দুটাই নির্ণয় করতে হবে, এবং এটা তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার চান্স প্রায় 90%।
ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রমাণ, খুবই মনোযোগের সাথে করবা। তোমরা যদি না বুঝো, কোনো জায়গায় সমস্যা থাকে, তোমরা ভিডিওর নিচে কমেন্ট করবা, আমরা সমাধান করে দিব, অথবা ভিডিওটা দ্বিতীয়বার দেখবা, তাহলে তোমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা অনেক ইজি একটা টপিক, কিন্তু আসলে অনেকে বুঝতে চায় না। এটার ক্ষেত্রে আমরা কথাগুলো একটু স্কিপ করব, ঠিক আছে? তো তোমরা কথাগুলো শুনবা, আমার কথাগুলো শুনে শুনে তোমরা নোট করে ফেলবা, এবং আমার ডেসক্রিপশন বক্সে যে নোটটা দেওয়া থাকবে সেটা দেখে নোট করে নিতে পারবো, সমস্যা নেই। আমরা এখন যে প্রমাণটা করব সেটা হচ্ছে ভেক্টরের ডট ও ক্রস গুণন। আমরা কি করব? ভেক্টরের ডট ও ক্রস গুণন। এই যে ডট ও ক্রস গুণন আমরা দুইটা পার্টে করব। প্রথমে আমরা করব ডট গুণন, অবলিক দিয়ে লিখবা স্কেলার গুণন। আচ্ছা, ডট গুণন আবার স্কেলার গুণন, তোমাদের তো প্রশ্ন হতে পারে ভাইয়া ডট ক্রস করবো, এখানে আবার স্কেলার কই থেকে আসলো? আচ্ছা, বলে রাখি যে ডট গুণনের সংজ্ঞাটা কি, কেন আমরা ওটাকে স্কেলার গুণন বলতেছি। আসলে দুটা ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, তাহলে সেটাকে আমরা ডট গুণন অথবা স্কেলার গুণন বলে থাকি। কি বললাম? দুটা ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার রাশি হয়, তাহলে সেটাকে কি বলি? ডট গুণন অথবা স্কেলার গুণন বলি। তো আমি এই কথাগুলো কিন্তু তোমাদের লিখতে হবে, এই কথাগুলো তোমরা নোট করে নিবা। আমি যদি লিখি তোমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, এই কারণে এই কথাগুলো স্কিপ করতেছি, ঠিক আছে? তো ডট গুণনের ক্ষেত্রে আমরা একটা চিত্র আঁকবো। দেখো, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এবং তাদের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয়, তাহলে এই দুটা ভেক্টরের গুণফল আসলে কি হবে? আমরা একটু আগে কি বললাম, বা আমি কি বললাম? দেখো, যে দুটা ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার রাশি হয়, তাহলে সেটাকে আমরা বলবো ডট গুণন। এখন বলবা যে ভাইয়া গুণ তো জানি, গুণন মানে গুণ, ঠিক আছে, কিন্তু ডট ক্রস এগুলো আবার কি? যে গুণ আমরা ডটের মাধ্যমে করি বা ডট দ্বারা প্রকাশ করি সেটাকে আমরা বলবো ডট গুণন, এবং যেটা ক্রস দিয়ে প্রকাশ করব সেটা হচ্ছে ক্রস গুণন। মানে এটা আসলে সম্পূর্ণ ক্রস গুণনকে কভার করবে না, মানে ডট গুণনের সময় আমরা ডট ব্যবহার করব, এবং ক্রস গুণনের সময় আমরা ক্রস ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে দুটা ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই যে এ এবং বি এবং তাদের মধ্যবর্তী কোণ যে থিটা, এখন আমি যদি গুণ করি, যে এ ভেক্টর ডট বি ভেক্টর করি, তাহলে কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর করলে হবে এ বি এবং cos থিটা। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই এ বিটা আসলে কি? এ ভেক্টরের যে সহগ এটা হচ্ছে এ, বি ভেক্টরের সহগ হচ্ছে বি, এবং গুণ আকারে কি আছে? cos থিটা। থিটা কি? এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এখন সহগ জিনিসটা তোমরা আশা করি পারো, আর যদি না পারো দেখো, চলক আকারে ধরো x আছে, x এর সামনে 5 আছে, আমরা বলতে পারি x এর সহগ হচ্ছে 5, বা y আছে, y এর সামনে 6 আছে বা 7 আছে, আমরা কি বলবো? y এর সহগ হচ্ছে 6। বুঝতে পারছো? তার মানে কি, চলকের সামনে যেটা থাকে সেটাকে আমরা সহগ বলি। এখন আমরা প্রমাণে চলে আসি। আমরা এটা কি করতেছি? ডট গুণনের প্রমাণ করতেছি, ঠিক আছে? তো এই প্রমাণটা খুব ইজি। তো তার আগে তোমাদেরকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমরা এখানে কাজ করব তিনটা অক্ষর নিয়ে, একটা হলো আই, একটা হলো জে, একটা হলো কে। এই তিনটা অক্ষর নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এটা একটা বিষয়। আরেকটা বিষয় কি, যে একই অক্ষর যখন আমরা দুইবার নিব, তখন কোণটা কত হবে? 0 ডিগ্রি। এবং একটার পরেরটা বা একই অক্ষর যদি দুইবার না হয়, সেক্ষেত্রে কোণটা কত হবে? 90 ডিগ্রি। কোণটা হবে তখন 90 ডিগ্রি। এই দুই তিনটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো, একই অক্ষর দুইবার নেওয়া মানে কিভাবে কি ভাইয়া? দেখো, যে আই ক্যাপ ডট আই ক্যাপ, এখন বলতে পারবে যে এই ভাইয়া এটা কি উচ্চারণ করলেন? ভাইয়া এই যে টুপির মতো আছে এটাকে আমরা ক্যাপ বলতেছি, তোমরা নিচেও দিতে পারবা, তবে আমি উপরেই দিলাম। তো আই ক্যাপ ডট আই ক্যাপ, তো ক্যাপ দ্বারা বোঝাচ্ছে কি? এটা একটা ভেক্টর রাশি। ক্যাপ দ্বারা কি বোঝাচ্ছে? এটা একটা ভেক্টর রাশি। তো আই ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপ ডট আই ক্যাপ। এখন দেখো, এখানে আই ক্যাপের সহগ কত আছে? আই ক্যাপের সহগ কোনো কিছু নাই, মানে আমরা কি জানি? 1। এখানে আই ক্যাপের সহগ কত আছে? 1 ইনটু cos, cos, cos। আমি দেখো তো এখানে একটা কি কথা বললাম, যে একই অক্ষর যদি দুইবার হয়,
তাহলে তাদের মধ্যবর্তী কোণ বা কোণটা কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। এখন তোমরা বলো তো যে cos 0 ডিগ্রি এর মান কত? cos 0 ডিগ্রি এর মান কত? cos 0 ডিগ্রি এর মান 1। cos 0 ডিগ্রি এর মান কত? 1। cos 0 ডিগ্রি এর মান যদি 1 হয় তাহলে সম্পূর্ণ রাশিটার মান কি হচ্ছে? 1 হয়ে যাচ্ছে না? কারণ 1 এর সাথে যদি 1 গুণ হয় কত পাবো আমরা? 1 ই পাবো। আচ্ছা, এখন লিখবা যে অনুরূপভাবে অনুরূপভাবে আমার অক্ষর হচ্ছে 3টা। প্রথম অক্ষরটা আমরা 2 বার নিলাম। তারপরে কি করব? দ্বিতীয় অক্ষরটা নিব। j cap ডট j cap ইকুয়াল টু আমরা লিখতে পারি k cap ডট k cap ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1। তোমরা বলতে পারো যে ভাই এটা কি করলেন? দেখো i cap ডট i cap করে যদি আমার অ্যান্সার 1 হয়, j cap ডট j cap করলেও কি হবে? অ্যান্সার 1 হবে, কারণ এই ক্ষেত্রে সহগগুলা কি 1 এবং কোনটা কত? কোনটা হচ্ছে 0 ডিগ্রি না। তাহলে এক্ষেত্রে যে মানটা বের হইছে i cap ডট i cap এর ক্ষেত্রে j cap ডট j cap ও সেম মান বের হবে, k cap ডট k cap ও সেম মান বের হবে। বুঝতে পারছো? এই কারণে যেহেতু প্রমাণটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমরা কি করলাম? শর্ট করে লিখে ফেললাম। এখন লিখবা যে আবার আবার দেখো এখানে আমরা কি করছি? একই অক্ষর দুইবার করে নিছি না? এবার কি করব? একটার পর একটা নিব। মানে কি? i এর পরে j, j এর পর k, k এর পর i, একটা সিকোয়েন্স আছে না? এই সিকোয়েন্সটা মেইনটেইন করব। তাহলে কি নিব এবার? i cap ডট j cap। কি নিব এবার? i cap ডট j cap। দেখো তো i cap ডট j cap যখন আমরা নিব তখন i cap এর সহগ কত? 1, j cap এর সহগ কত? 1। এবং cos এর সাথে এখন তোমাদের মনে প্রশ্ন, ভাইয়া এখন আমি কোনটা কত ডিগ্রি নিব? এক্ষেত্রে তোমরা কোনটা কত ডিগ্রি নিবা? 90 ডিগ্রি। কত ডিগ্রি নিবা? 90 ডিগ্রি নিবা। যখনই একটা অক্ষর দুইবার হবে না তখন কোনটা কত হবে? 90 ডিগ্রি হবে। বুঝতে পারছো? এখন দেখো, তাহলে দেখো তো 1 into 1 করলে হচ্ছে 1 এবং cos 90 ডিগ্রির মান কত? 0 ডিগ্রির মান যদি 1 হয় 90 ডিগ্রির মান কত হবে? 0 হবে। তাহলে 1 into 0 করলে অ্যান্সার কি হবে? 0। আবার লিখবো যে অনুরূপভাবে 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 আমরা কি লিখতে পারি? i j নিছি, তারপর আমরা কি নিতে পারি? j cap ডট k cap নিতে পারি না? তাহলে i cap ডট j cap যদি 0 হয়, j cap ডট k cap ইকুয়াল টু কি 0 হবে। আবার দেখো তো k cap ডট i cap ইকুয়াল টু কি হবে? 0 হবে না। তাহলে আমরা এটা সম্পূর্ণটা একসাথে লিখতে পারি যে j cap ডট k cap ইকুয়াল টু i cap ডট j cap ডট k cap ইকুয়াল টু k cap ডট i cap ইকুয়াল টু 0। ঠিক আছে? কারণ কি i cap ডট j cap করলে যদি 0 হয়, j cap ডট k cap করলেও 0 হবে, k cap ডট i cap করলেও 0 হবে। তো এইটুক লিখলেই তোমাদের ডট গুণনের যে পার্টটা, এই পার্টটা শেষ। ঠিক আছে? আমাদের এখানে যদিও ডাইমেনশনাল কোন একটা চিত্র ছিল, এই চিত্রটা এই যে অক্ষ আর কি, যে x অক্ষ y অক্ষ এই যে 90 ডিগ্রি হলো এটা প্রকাশ করে। তবে এটা না দিলেও তোমাদের হবে, সমস্যা নেই। বুঝতে পারছো? এই চিত্র না দিলেও হবে, এটা আমি স্কিপ করতেছি কারণ ওই যে এত কিছু দেওয়ার দরকার নেই। তো ডট গুণনের প্রমাণটা এখান থেকে শেষ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন। ক্রস গুণন বা ভেক্টর গুণন। আচ্ছা, এক্ষেত্রে আমার উপরে সংজ্ঞা কি হবে? সংজ্ঞাটা হচ্ছে এরকম যে দুটা ভেক্টর রাশির গুণফল যদি একটা ভেক্টর রাশি হয় সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? ক্রস গুণন বলবো বা ভেক্টর গুণন বলবো। আচ্ছা, দেখো এবার আমরা চিত্র আঁকে ফেলি। এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাদের মধ্যবর্তী কোণ থিটা এবং এখানে দেখো উপরে লম্ব আকারে থাকবে n ক্যাপ। আচ্ছা, এক্ষেত্রে চিত্র হবে কয়টা? দুইটা। এবং আমরা যদি বিপরীতটা চিন্তা করি, বি ভেক্টর এ ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে নিচের দিকে হবে লম্ব আকারে n ক্যাপ। এখন তোমাদের মনে প্রশ্ন, ভাইয়া এ বি দিয়ে সব বুঝলাম, আসলে এই n ক্যাপটা আবার কি? এই n ক্যাপটা কি? এই n ক্যাপটা আসলে ভেক্টরের দিক প্রকাশ করতেছে। তোমরা বলতে পারো যে এটা একটা দিক প্রকাশক। কিভাবে দিক প্রকাশ করতেছে বা কি প্রকাশ করতেছে তোমরা যখন প্রমাণটা করবা তখনই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো
তো ডট গুণনে আমরা যেমন একটা সূত্র প্রয়োগ করলাম সব জায়গায়, আমাদের ক্রস গুণনেও সেম সূত্র প্রয়োগ করব। তো ক্রস গুণন বলতে আমরা ক্রস দ্বারা গুণকে প্রকাশ করব, তাহলে এবার ডট ব্যবহার করা হবে না, এ ভেক্টর ক্রস বি ভেক্টর হবে। এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে কি পাবো, এ ভেক্টরের সহগ এ, বি ভেক্টরের সহগ বি, সাথে কি হবে, এর আগে নিলাম cos থিটা, কিন্তু এবার হবে sin থিটা। এবার কি হবে, sin থিটা, এবং সাথে গুণ আকারে কি থাকবে, n ক্যাপ। সাথে গুণ আকারে কি থাকবে, n ক্যাপ। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। এখন দেখো আমরা প্রমাণে যদি চলে যাই, প্রমাণে কি হবে, আমাদের এবারও কাজ করতে হবে কয়টা নিয়ে, তিনটা অক্ষর নিয়ে। অক্ষরগুলো কি কি ভাইয়া, আই, জে আর কে। ঠিক আছে, তো সেম এর আগের মতো প্রথমবার কি করব, একই অক্ষর দুইবার নিব। কি করব, একই অক্ষর দুইবার নিব। আই এর সহগ কি 1, এ এর সহগ কি 1, সাথে কি সাইন। আচ্ছা, চিত্রটা একটু মুছাই ফেললাম। হ্যাঁ, সাইন। দেখো তো একই অক্ষর দুইবার আছে না, একই অক্ষর যদি দুইবার থাকে কোনটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি ইনটু n ক্যাপ। এখন বলো তো সাইন 0 ডিগ্রি এর মান কত, 0। cos 90 ডিগ্রি এর মান একটু আগে দেখলাম না, cos 90 ডিগ্রি এর মান কত দেখছি, cos 90 ডিগ্রি এর মান দেখছি 0। cos 90 এর মান যেটা, sin 0 ডিগ্রির মান ওইটাই। তাহলে 0 এর সাথে যদি যে কোনো কিছু গুণ করি, আমার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 0। তাহলে দেখো অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, i ক্যাপ ক্রস i ক্যাপ যদি 0 হয়, আমরা j ক্যাপ ক্রস j ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়াল টু 0 লিখতে পারি না। মানে কি লিখলাম, i ক্যাপ ক্রস i ক্যাপ ইকুয়াল টু যদি 0 হয়, j ক্যাপ ক্রস j ক্যাপ ইকুয়াল টু 0 হবে, এবং কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা কি করব, i j k তিনটা অক্ষর লিখে রেখে একই অক্ষর আমরা দুইবার করে নিয়ে নিলাম। এখন কি করব, একটার পর একটা সহ নিব, যে i এর পর j, j এর পর k, k এর পর i, একটা সিকোয়েন্স মেইনটেইন করে নিব। আবার আবার আমরা কি করতে পারি, আবার দেখো i ক্যাপ ক্রস j ক্যাপ করতে পারি। i ক্যাপ ক্রস যদি j ক্যাপ করি, দেখো i এর সহগ কত 1, j এর সহগ কত 1, সাথে এবার বলো তো ভাইয়ারা, যে সাইন এবার মানটা কত ডিগ্রি হবে, এখানে কি একই অক্ষর দুইবার আছে, তোমাদের অ্যান্সার হলো না। একই অক্ষর যেহেতু দুইবার নাই, সেক্ষেত্রে কোনটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। কোনটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আচ্ছা, সাথে কি আছে, n ক্যাপ। ওকে, এখন দেখো সাইন 0 ডিগ্রি মান যদি 0 হয়, 90 ডিগ্রি মান কত হবে, 1। তাহলে এই যে পার্টটা, এই পার্টটার মান কত পাচ্ছি, 1, আর সাথে কি আছে, n ক্যাপ। তাহলে 1 ইনটু n ক্যাপ করলে আমরা কি পাবো, n ক্যাপই পাবো। এখন বলবো যে ভাই এটা কি অ্যান্সার, না, কথা হলো এটা অ্যান্সার না। তাহলে কি অ্যান্সার, যখন এরকম n ক্যাপ আসবে, কখন, ক্রস গুণনের ক্ষেত্রে, তখন তোমরা এই জায়গায় আসবা, যে তোমরা কোন দুটা অক্ষর নিছো। আমাদের মোট অক্ষর কয়টা, তিনটা। কি কি অক্ষর, i, j আর k। এই তিনটা অক্ষর না, এই তিনটা অক্ষরের মধ্যে আমরা নিছি i এবং j, এবং আমরা কি করছি, একটা সিকোয়েন্স মেইনটেইন করে যাচ্ছি। দেখো i এর পর j নিছি, j এর পর k নিব, k এর পর i নিব, এইভাবে। তো i j আছে, নাই কোনটা, k। তাহলে এখানে k বসাই দিবা, সাথে অবশ্যই ক্যাপ দিবা। ঠিক আছে, তার মানে যে দুটা অক্ষর নিছি, ওইটা ব্যতীত যে অক্ষরটা আছে, এই অক্ষরটা আমরা বসাই ফেলবো। ঠিক আছে, তো i j নিলাম। এবার তাহলে দেখো তো, j ক্যাপ ক্রস k ক্যাপ করলে কি হবে, j ক্যাপ ক্রস k ক্যাপ করলে কি হবে, j নিছি k নিছি, নাই কোনটা, i, তাহলে i ক্যাপ। আবার আবার k ক্যাপ ক্রস i ক্যাপ করলে কি হবে, k নিছি i নিছি, নাই কোনটা, j, তাহলে j ক্যাপ। আচ্ছা, এই পাশে লিখি। দেখো এই পাশে আমরা এবার একটু ভিন্ন রকম কাজ করবো, যে আবার আমরা এতক্ষণ থেকে এবং ডট গুণনে যেটা করলাম, যে একই অক্ষর দুইবার করে নিলাম, তারপরে কি করছি, একটার পর একটা নিছি, মানে একটা সিকোয়েন্স মেইনটেইন করছি। দেখো কিরকম সিকোয়েন্স, i j নিছি, তারপর j k নিছি, তারপর k i নিছি, কোনো উলট পালট কিন্তু করি নাই। এক্ষেত্রে আমরা এবার একটু উলট পালট করবো, বা একটু বিপরীত মুখে নিব, তখন দেখবো যে বিষয়টা কেমন হয়। আমরা দেখো এতক্ষণ কি নিলাম, i j নিছি না, এবার যদি আমরা j ক্যাপ ক্রস i ক্যাপ করি, তাহলে কি হবে ভাইয়া, তাহলে কি অ্যান্সারটা হবে না, অ্যান্সার হবে। কিভাবে হবে দেখি, i কে j ক্যাপ ক্রস যদি i ক্যাপ করি, তাহলে দেখো j ক্যাপের সহগ কত 1, i ক্যাপের সহগ কত 1, সাইন কত কত ডিগ্রি হবে
90 ডিগ্রি, সাথে কি আছে, n ক্যাপ আছে না, আছে। তাহলে দেখো সম্পূর্ণ এই যে 90 ডিগ্রি পর্যন্ত যে মান, এটার মান কত আসতেছে 1, তাহলে 1 ইন্টু n ক্যাপ করলে থাকবে কি n ক্যাপ। আমরা কি লিখতে পারি এখানে, দেখো সেম ভাবে দেখো তো, আমরা এখানে অক্ষর নিছি কি i j। তুমি বলবা যে ভাইয়া তাহলে কি এটা অ্যান্সার সেম, না। আসলে এই যে একটু আগে আমি বললাম যে n ক্যাপটা দিক প্রকাশ করবে, কিভাবে দিক প্রকাশ করবে, দেখো আমরা যখন i j নিছি একটা সিকোয়েন্স মেনটেন করছি, ধারাবাহিকতা মেনটেন করছি, কিন্তু এখানে মেনটেন করি না, আমরা j এর পরে i নিয়ে নিছি। এখানে দেখো তো মানটা কি পজিটিভ আসছিল না, এক্ষেত্রে মানটা কি আসবে, নেগেটিভ আসবে। নেগেটিভ দিয়ে কি মান আসবে, দেখো এখানে অক্ষর নিছি কোনটা, i আর j, নাই কোনটা k, তাহলে মাইনাস k ক্যাপ। এখন বলবা ভাই এটা তো খুবই ইজি, মানে এখানে যেটা নিছিলাম, যে মানটা অ্যান্সার আসছিল ওটার সামনে মাইনাস বসাইলে যে মানটা আসবে ওটাই হবে অ্যান্সার। ঠিক আছে, খালি এখানে আমরা কি করছি, i j নিছি, এখানে j i নিছি, মানে যেটা নিছি তার উল্টাটা নিছি, উল্টাটা নিলে কি হবে, খালি একটা এক্সট্রা মাইনাস চলে আসবে। তাহলে দেখো j i নিছি, এবার কি নিব, k ক্যাপ ক্রস j ক্যাপ। দেখো সেম ভাবে কি হয়, অক্ষর নিছি কয়টা, দুইটা, কি কি অক্ষর, কে জে। কে জে যদি নিই, নাই কোনটা, i, তাহলে i ক্যাপ। যেহেতু আমরা উল্টা পাশে নিছি সেক্ষেত্রে কি আসবে, একটা মাইনাস আসবে। আবার দেখো তো এতক্ষণ কি নিলাম, কে ক্যাপ ক্রস i ক্যাপ নিছি না, এবার আমরা কি নিব, i ক্যাপ ক্রস কে ক্যাপ নিব, i ক্যাপ ক্রস কি নিব, কে ক্যাপ নিব। i কে যদি নিই, বাকি আছে কোনটা, মানে নাই কোনটা, জে। দেখো এখন আমরা যেহেতু উল্টা পাশে নিয়েছি সেক্ষেত্রে কি হবে, একটা মাইনাস চলে, কি হবে, একটা মাইনাস চলে আসবে। তো এই পর্যন্ত করে দিলেই তোমাদের আশা করা যায় সম্পূর্ণ মার্ক দিয়ে দিবে। তো আজকে ফিজিক্সের ভেক্টর এই পর্যন্তই ছিল আমার সম্পূর্ণ আলোচনা। তো এই যে যেগুলো আমি করাইলাম, বেগের ত্রিভুজ সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র, ডট গুণন, ক্রস গুণন, এগুলা করলে আশা করা যায় তোমরা পরীক্ষায় কমন পাবা। এবং তোমাদের এখানে অদিক রাশি, সদিক রাশি বা স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে একটা পার্থক্য আছে, সেটাও তোমরা করে ফেলবা, তাহলে এই অধ্যায় সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য এক ক্লাসে। আসসালামু আলাইকুম।